সত্যিকার অর্থে এই পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য যে লোকটা প্রথমে চিন্তা করেছিল তিনি হলেন লেফটেন্যান্ট কর্নেল আমার চৌধুরী, মুজিবুর রহমান চৌধুরী। উনার আমি খুব একজন ঘনিষ্ঠ লোক ছিলাম। উনি ছিলেন 4 বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক, বদলি হয়ে আসেন চট্টগ্রামে চিফ ইন্সপেক্টর ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার। আমাকে বলা হতো ব্লু হোয়াইট বয় অফ আমার চৌধুরী। উনি আমাকে ডাকে চট্টগ্রাম সেনানিবাসে নিয়ে গেলেন। আমি ছিলাম ষোলো শহরে। উনি বললেন যে আমাদের কোনো ভূমিকার প্রয়োজন ছিল না, উনি সরাসরি প্রস্তাব দিলেন বাংলাদেশের এই অবস্থাতে কি করা দরকার। আমি স্যার বিদ্রোহ করতে হবে, দেশ স্বাধীন করতে হবে। বলছে এগ্রি, তুমি তোমার প্রস্তুতি গ্রহণ করো, আমি আমার প্রস্তুতি গ্রহণ করি। কয়েকদিন পর জিয়াউর রহমান সাহেব উনার বাসায় আমাকে ডেকে পাঠালেন। প্রথম দিন আমি ওনার সাথে কথা বললাম না, কারণ উনিও ছিলেন আইএসআইয়ের একজন কর্মকর্তা, আমিও ছিলাম। সুতরাং তাকে আমি আগের থেকে জানি না, চিনি না, কোথায় কথা বলে কি বিপদে পড়ি। প্রথম দিন আমি ওনার কথাগুলি শুনে চলে আসলাম। কয়েকদিন পর উনি আমাকে আবার ডাকলেন, আবার ডেকে জিজ্ঞাসা করলেন আমি এত ভূমিকা রাখেন কেন, আসলে কি করতে চান সেটাই বলেন। বলছে কি করণীয়? আমি আপনি বলেন কি করণীয়। বলছে একটা কিছু তো করতে হয়। আমিও বুঝি একটা কিছু করতে হয়, কিন্তু সে একটা কিছু কি? বলছে বিদ্রোহ করলে কিরকম হয়? আমাদের খুব ভালো হয়। বলছে তাহলে তোমার প্রয়োজন, তুমি ছাড়া তো 8ম বেঙ্গল রেজিমেন্টে সোলজাররা কারো কথা শুনবে না। তাহলে আমি ঠিক করে নেব। তাহলে আমরা 3 জন হলাম, বাকিরা জানে আংশিক। কেউ জানে 2 আনা, কেউ জানে 1 আনা, কেউ জানে 1 পয়সা, কেউ জানে 3 আনা। পুরো গল্পটা আমি আর জিয়াউর রহমান সাহেব ছাড়া কেউ জানে না। কারণ আমার চৌধুরী সাহেবকে 25 রাতে 10টার দিকে উনাকে 20 বেলুচ রেজিমেন্ট গাড়ির পিছনে রশি দিয়ে বন্ধ করে হেসরাইয়া তাকে হত্যা করা হয়। জিয়াউর রহমানকে হত্যা করতে 5 মিনিট পরে আমি যদি ফিরে আনতাম, এটা আমি ফিরে আনি না, এটা আল্লাহর হুকুম। আমি মালিকের হুকুমটা পালন করেছি মাত্র। আমি বাংলাদেশ সেনাবাহিনীর 1st ব্রিগেড মেজর। কত বড় অন্যায় আর্মিতে হয় সেটা এখন বুঝানোর জন্য। জিয়াউর রহমান দ্বিতীয় ঘোষণা, প্রথম ঘোষণা দিলেন I declare myself as a provisional head of the state and independence of Bangladesh। 27 তারিখ সন্ধ্যায় কালুঘাটে ট্রান্সমিটিং স্টেশন ছিল না, ব্রডকাস্টিং স্টেশন ছিল না, ট্রান্সমিটিং ছিল। ওটাকে আমরা রূপান্তর করে ব্রডকাস্টিং স্টেশন আনলাম। ওটার থেকে তিনি ব্রডকাস্ট করলেন, আমি পাশে বসা ছিলাম। 30 তারিখ উনি আরেকটা ভিন্ন কারণে, যেটা কখনো বলা যাবে না, এটা হলো গোপনীয়তা আমার এবং উনার মধ্যে। তাহলে তিনি যখন রাষ্ট্রপতি ছিলেন তাহলে যে একটা মন্ত্রিসভা হয়েছিল, নাকি হয় নাই? আমি সেই মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম। মেজর মীর শওকত আলী ছিল পররাষ্ট্রমন্ত্রী। বাকি মন্ত্রিসভা আমরা পূরণ করি নাই, কারণ সবাই সাথে দেখা হওয়ার পরে করব। দ্বিতীয় অ্যানাউন্সমেন্ট আমাদের যখন কাজ হয় নাই, যে কোনো প্রকারে হোক, 30 তারিখে উনি বলে দিলেন I declare myself as commander in chief of liberation forces। এই জিনিসটা খালেদ মোশাররফ এবং শফিউল্লাহ সাহেব মেনে নিতে পারে নাই। শফিউল্লাহ সাহেব একই কোর্সে জিয়া সাহেবের, কিন্তু জিয়া সাহেব সিনিয়র ছিল, কিন্তু তারা মেনে নিতে পারে নাই। তারা জিয়াউর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো। ষড়যন্ত্র করে সাপ্লাই কোরের পৃথিবীতে কোনোখানে আর্মি চিফ হয় না, সেনাবাহিনী প্রধান হয় না, প্রধান সেনাপতি হয় না, কিন্তু ওসমানী সাহেব একজন পলিটিশিয়ানকে নিয়ে প্রধান সেনাপতি বানাই দিল সাপ্লাই কোরের লোক। কেন বানাই দিল? জিয়াউর রহমানকে দমন করার জন্য। এবং শুধু দমন করলো না, 3টা ফোর্স খাড়া করলো, কে ফোর্স, জেড ফোর্স, এস ফোর্স। এটা করার পরে খালেদ মোশাররফ নিজের জায়গায় রইল, শফিউল্লাহ নিজের জায়গায় রইল, জিয়াউর রহমানকে দেওয়া হলো মেঘালয় তুরা নামক স্থানে, গভীর জঙ্গলের মধ্যে। এখন যেন উনি আর বাংলাদেশে ফিরে আসতে না পারেন।